বাংলাদেশের একজন খাঁটি দেশপ্রেমিক সনাতনী। তার সঙ্গে একদিন সকালবেলা চায়ের আড্ডাতে কিছু কথাবার্তা হয়েছিল বাংলাদেশে হিন্দুরা কেমন আছেন। সেই ভিডিওটি অনেকে দেখেননি, তো আরেকবার দেখে নিন, ব্যাপক শেয়ার করুন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তা আমি সকালবেলা চা খেতে খেতেই ভাবলাম একটু সকাল সকালে মাঝে মাঝে টক শো করি। আচ্ছা। তো আপনাকে আমি ভাবছি অ্যাকচুয়ালি কদিন ধরে আমি লাগাতার ভিডিও করছিলাম বাংলাদেশের যে সম্পর্কে যে ফেক নিউজ গুলো ছড়াচ্ছিল আমাদের এখান থেকে। তো আমি সেগুলো কাউন্টার করছিলাম। কিন্তু যেটা হচ্ছে অনেকে বলছে আমি নাকি মুসলিমদের দালালি করছি, তার জন্য তাদের পক্ষ নিয়ে কথা বলছি, হিন্দুদের মানে ফেক নিউজটাকে সত্যি ধরে নিয়ে যদি খবর করতাম সেটা তাহলে হিন্দুদের পক্ষে হতো। মানে এই বিষয়টা হচ্ছে সত্যি কথাটা বললে মুসলিমদের পক্ষে চলে যাচ্ছে, মানে এরকম অনেকের ধারণা। এখানে বিষয়টা হচ্ছে যে প্রথম হচ্ছে আপনার পরিচয়টা একটু দিন, অনেকেই তো জানে না। আমার নাম সঞ্জিত কুমার দে। আমার জেলা আছে ঝিনাইদহ, উপজেলা কালীগঞ্জ, আর গ্রামের নাম আছে বারোবাজার। আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি, আর আমার গ্রামের স্কুল থেকে আমি এসএসসি পাস করছি, হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়। তারপর জগন্নাথ থেকে আমি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে দীর্ঘদিন চাকরি করছি। আর কিছুদিন আমি সাংবাদিকতা পেশাতে ছিলাম। বর্তমানে আমি ঢাকা শহরে আছি এবং ব্যবসা করি। ব্যবসা করে আমি আমার জীবন নির্বাহ করি। ওকে, এবার বিষয়টা হচ্ছে যে অনেকে যেটা মিডিয়া প্রচার করছে, বিশেষ করে আমাদের এখানে রিপাবলিক টিভি, এবিপি আনন্দ, মানে এরা তো একটা কে কত ফেক নিউজ ছড়াতে পারে সেই কম্পিটিশন শুরু করেছে নিজেদের মধ্যে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এখনো পর্যন্ত যে ফেক নিউজ ছড়িয়েছে তার আমরা খুঁজে খুঁজে দেখেছি প্রায় 99% ফেক। এবং 5ই আগস্টের ঘটনার পর থেকে সেখানে আওয়ামী লীগের যাদের বাড়িতে হামলা হয়েছে তার মধ্যে 90%-এর বেশি, 95% হচ্ছে মুসলিম লিডার যারা ছিল আওয়ামী লীগের তাদের বাড়িতে। তার মধ্যে কিছু হয়তো হিন্দু বাড়িতেও হয়েছে আওয়ামী লীগের নেতা। কিন্তু সেটাকে ধর্মীয় হিসাবে এখানে প্রচার করা হয়। আমরা পশ্চিমবাংলায় দেখেছি মুর্শিদাবাদ বা দক্ষিণ চব্বিশ পরগনা বা এরকম বিভিন্ন বর্ডার সংলগ্ন এলাকায় ইলেকশনের সময়, ইলেকশনের আগে বিজেপি নেতারা গিয়ে উস্কানি দিতেন এবং ভোটে হেরে যাওয়ার পরে আহ, ওই সমস্ত লোকাল নেতারা সব ভয়ে পালিয়ে যেতেন এলাকা ছেড়ে। তো সেখানে পরে মিডিয়ার সামনে এসে বলছে দেখো ওই এলাকায় মুসলিম, তো হিন্দুরা টিকতে পারছে না, সব হিন্দুরা পালিয়ে আসছে। রাজনীতিটাকে ধর্মে ট্রান্সফার করা, এই বিষয়টা কিন্তু আমাদের এখানেও হয়। তো সত্যি সত্যি কি বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে? এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আসলে আমি প্রথমত আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ভারতের উগ্রবাদী হিন্দু সম্প্রদায় এবং ভারতের মিডিয়া। আর আমি সব থেকে বেশি হতবাক হয়েছি যে ভারতের মতো একটি রাষ্ট্রের মিডিয়া এত নিম্নমানের হতে পারে। এরা তো সাংবাদিকতার কোনো নিয়মই মানে না এরা। আর সব থেকে বেশি আমি দুঃখ পেয়েছি যে আমি লেখালেখি করি, আমার কলকাতার কিছু লেখক বন্ধু ছিল। তো এই যে মিডিয়ার প্রভাবটা আসলে সাধারণ মানুষের ভিতরেও আপনার ছড়িয়ে গেছে। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই। বাংলাদেশে যারা মুসলমান আছে এরা সংখ্যালঘু কথাটি এরা বিশ্বাস করে না। আর এখানে যদি আপনি সনাতনী হিন্দু সম্প্রদায়ের কথা বলেন, তো এখানে কিন্তু সনাতনী হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা বাংলাদেশে আপনার মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বিভিন্ন জেলা উপজেলার আপনার তারা বিভিন্ন পদে থেকেছে। তারা পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী, তারা বিসিএস ক্যাডার। বাংলাদেশের এমন কোন সেক্টর নয়, এমন কোন ক্ষেত্র নাই যেখানে সংখ্যালঘু নাই। সাংবাদিকতা বলেন, আইনজীবী বলেন। তো তেমন একটি দেশে ভারতের গুজবটা আসলে খুবই দুঃখজনক বাংলাদেশের হিন্দুদের জন্য, বিশেষ করে তারা দেশপ্রেমিক হিন্দু। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে বাংলাদেশে দুই শ্রেণীর হিন্দু আছে। এক শ্রেণীর হিন্দু আছে ভারতীয় হিন্দু। এরা মূলত বাংলাদেশে বসবাস করলেও এদের ধন সম্পত্তি, এদের মনে করেন যে ছেলে মেয়ে লেখাপড়া, ভাই বন্ধু ব্রাদার যারা আছে তারা সব আপনার আছে ভারত কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক। তবে ম্যাক্সিমাম কলকাতা, ত্রিপুরা, কুমিল্লা সাইডে ত্রিপুরা, আমাদের যশোর টশোর এলাকায় এরা আছে পশ্চিম বাংলা, কলকাতা কেন্দ্রিক।
তো এই যে বাংলাদেশে যে ইন্ডিয়ান হিন্দু আছে, এই বাংলাদেশের ইন্ডিয়ান হিন্দুরা কিন্তু ধনী শ্রেণীর হিন্দু। হুম। আর আপনি একটা জিনিস দেখবেন, যে গ্রামে 20 ঘর হিন্দু আছে সেই গ্রামে কিন্তু দল আছে দুটো। হুম। তার মানে হিন্দুরা কিন্তু ওর নিজের প্রতিবেশীর সাথে কিন্তু ভালো আচরণ করে না, ওর নিজের প্রতিবেশীর সাথে কিন্তু ভালো আচরণ করে না, আমার গ্রামও আছে। এবং এই যে যারা দলবাজি নিয়ন্ত্রণ করে নিঃস্বার্থে, এরা হচ্ছে ভারতীয় হিন্দু। এদের সয় সম্পত্তি সব ম্যাক্সিমাম এরা ভারতে গড়েছে, নিজেরাও নাগরিক হয়েছে, সন্তানদের নাগরিক বানিয়েছে। এবং যে কোনো অবস্থা যখন দেখো বাংলাদেশের মধু ফুরিয়ে গেছে, তখন তারা মনে করেন যে বাংলাদেশ থেকে তারা চলে যাবে বা ভারতে স্থায়ী হয়ে যাবে। তো এই যে শ্রেণীর হিন্দু, এরা কিন্তু নেতৃত্ব দেয়। আর এই নেতৃত্ব স্থানীয় হিন্দুরা, এরাই কিন্তু এই গুজবের বিরুদ্ধে কিন্তু এরকম আপনার সোচ্চার হয়নি। আমরা যারা আছি, যারা আমরা মুসলমানদের সাথে মিলেমিশে আমরা যারা বসবাস করি, এই আমাদের মতো কিছু বিবেকবান মানুষ, যারা এই সনাতন হিন্দুদের ভিতরে, যারা এই যে মিথ্যা গুজবে যারা প্রতিবাদ জানিয়ে আসছে। মূলত এই কারণেই ভারতের এই যে মিডিয়ার গুজবটা আসলে মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা পাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের যে ভারতীয় হিন্দু আছে, এই ভারতীয় হিন্দুরা তারা যে নীরব আছে বা তাদের যে অনুসারী আছে, সেই অনুসারীদের যারা নীরব রাখছে, এই নীরবটাই মূলত আমি বলবো যে ভারতের মিডিয়ার এবং উগ্রবাদী হিন্দুদের দাবার গুট হিসেবে কাজ করেছে। তবে আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি, তাহলে আমরা যেটা দেখবো যে 1947 সালে দেশ ভাগের সময় বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা গিয়েছিল, বিশেষ করে যারা নিম্নবর্ণের হিন্দু ছিল, নমশূদ্র ছিল, এদের কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের কাজে লাগানো হয়েছিল, ময়লা পরিষ্কার করা থেকে। এবং তাদের একটা নরকের জীবন দিয়েছিল। কারা দিয়েছিল? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা দিয়েছিল। কিন্তু কাজে দিয়েছিল, হিন্দুদের দিয়েছিল। যারা আজকে রাজনীতি ধোয়া তুলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, তাহলে স্বর্ণা দাসকে সীমান্তে কেন গুলি করে মারা হয়? হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, তাহলে ভারত হিন্দুদের জন্য কি সুবিধা দিয়েছে? তাদের ট্যাক্স ফ্রি করেছে, তাদের জন্য আলাদা কোনো সুবিধা দিয়েছে? জাস্ট এটা বাংলাদেশের হিন্দুদের নিয়ে রাজনীতি খেলা, এবং এটা ভারতের উগ্রবাদী হিন্দু এবং বাংলাদেশে যারা ভারতীয় হিন্দু আছে, তাদের এজেন্ডাই বাস্তবায়ন হচ্ছে। এবং আমরা যারা দেশপ্রেমিক নাগরিক আছে, আমরা এই বিষয়ে সচেতন আছি। হ্যালো, শোনা যায় না দাদা? বলছি, যখন আমরা দেখেছি যে 47-এর পর বা 71-এর পরে যে মানুষগুলো এসেছে তাদের জন্য সেই সময় কংগ্রেস সরকার কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করেছে, উদ্বাস্তু কলোনি দিয়েছে, এমনকি মাইগ্রেশন সার্টিফিকেট, রিফিউজি সার্টিফিকেট, তাদের চাকরি, জায়গা জমি অনেক কিছু দিয়েছে। কিন্তু আমরা দেখলাম বিগত 10 বছরে মোদী সরকার, যারা সব থেকে বেশি হিন্দু দরদি বলে পরিচিত এবং বাংলাদেশি, তাদেরকে সবই দিয়েছে, আপনার ভাষ্য মতে তাদেরকে দিয়েছে, কিন্তু তাদের যেটা দেওয়া হয়নি, তাদের কি দেওয়া হয়নি? তাদের নাগরিক সুবিধা দেওয়া হয়নি। তারা ভারতের কয় নাম্বার নাগরিকের মধ্যে আছে বলেন তো? আপনার এই যে পশ্চিম বাংলায় যে যারা হিন্দু আছে। এই জায়গাটাই আসছিলাম। সেটা হচ্ছে গত 10 বছরে বাংলাদেশি তকমা দিয়ে বেনাগরিক করা, বাংলাদেশি তকমা দিয়ে জেলে পোড়া, ডিটেনশন ক্যাম্পে পাঠানো, আহ, পুলিশে হয়রানি, এগুলো কিন্তু প্রতিদিন খবরে থাকে। এই বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে ওদেশ থেকে যারা এসছে, তাদের মধ্যে দেখেছি সেগুলো যেমন গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রচুর গ্রেপ্তার হয়েছে এখানে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা আসামের মতো জায়গা দেখছি, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যে, সেখানে প্রতিদিন মানে শয়ে শয়ে বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছেন, যারা এই মুহূর্তে আসেননি, অনেক আগে থেকে। আমরা আসামে দেখেছি প্রায় 19 লক্ষ বাঙালিকে বাদ দিল নাগরিকত্ব থেকে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু বাঙালি, যারা বিজেপিকে ভোট দিয়ে আসামে জিতিয়েছিল। তো এই যে যারা ওখান থেকে আসছেন, এবং এখানে একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করে, আচ্ছা, বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন সত্যি হবে, তাহলে বাংলাদেশে আমি দেখছি কিছু কিছু চাকরির ক্ষেত্রে মানে 20% থেকে কোথাও কিছু কিছু ডিপার্টমেন্টে প্রায় 36% পর্যন্ত সংখ্যালঘুরা চাকরি, মানে হিন্দুরা চাকরি করছে ওখানে বাংলাদেশে। এটা এখানে কতটা যোগ্যতা অনুযায়ী যার যোগ্যতা আছে সেই চাকরি পায়। আমি এটা নিজে নিয়ে তো কোনো মনে করেন যে এটা অনেক এটা টাকা নিয়ে বেতনে এটা চাকরি নিয়ে কোনো করছি, হ্যাঁ। এটা নিয়ে কোনো সমস্যা নেই যে তোমরা এত সংখ্যায় 8% আর তোমরা চাকরি করছো 30%, 36%, এটা নিয়ে মুসলিমদের মধ্যে কোনো ক্ষোভ নেই? না 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 না, এখানে তো ক্ষোভ যদি থাকতো, তাহলে তা তো একটা বহিঃপ্রকাশ তো ঘটতো এখানে। আহ আমি তো আগে বলেছি যে আমি নিজে অনেক বড় বেতনে চাকরি করছি। তো সেখানে তো অনেক মুসলমান ছিল যারা আমার আন্ডারে কাজ করেছে, অনেক মুসলমান ছিল। আসলে এখানে যোগ্যতাটাই মূল বিষয়। আমাদের দেশে
যোগ্যতাটা মূল বিষয়। তবে আমাদের দেশে দুর্নীতি হয়, যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ, এরা দুর্নীতি করে আমাদের দেশে কিছু দুর্নীতি সৃষ্টি করে। আর এখানে মূলত আসলে ভারতের যে এজেন্ডা সেটা হচ্ছে আপনার 72 সালে শেখ মুজিব থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ বলা যায় ভারতের একটা অঘোষিত অঙ্গরাজ্য ছিল। এখানে ভারত যা ইচ্ছা তাই করেছে, কিন্তু আসলে 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হয়েছে, আপনার এটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে কিন্তু 60% তরুণ, সেই হিসাবে কিন্তু আমাদের দেশে 12 কোটি তরুণ আছে। তো 12 কোটির এই তরুণের দেশে আহ এই যে এত প্রাণ গেল, শহীদ হলো, তারা কিন্তু দেশপ্রেমে জাগ্রত হয়ে কিন্তু তারা জীবনটা দিয়েছে। আর এখন এই দেশপ্রেম এই তরুণদের ভিতরে এখন বিরাজমান। এই তরুণদেরকে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে তাদেরকে পেছনে ফেলে রাখার চেষ্টা করেছে, তাদেরকে ভোটাধিকার থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আমাদের দেশে যে 60% তরুণ, এই 60% তরুণকে শুধু ভারত কেন, আমেরিকাও আমাদেরকে অবহেলা করতে পারবে না। তো এখানে ভারত যে রাজনীতির যে খেলাটা খেলতে যাচ্ছে সেটা হচ্ছে তার স্বার্থ কেন্দ্রিক। এখানে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, আদানি চুক্তির কথা বলেন, আদানি বাংলাদেশের জামাই, আদানিকে মনে করেন যে বাংলাদেশের সম্পদ আদানিকে দেওয়া হয়েছে বেআইনি ভাবে, এবং যে চুক্তিগুলো করা হয়েছে সম্পূর্ণ বেআইনি চুক্তি। এরকম মনে করেন যে অনেক হিডেন চুক্তি আছে যেটা বাংলাদেশের সাথে ভারতের রয়েছে। আমরা এখানে দেখছি ইসকনকে আপনার দেওয়া হয়েছে, ইসকনকে এখানে আমি ওই যে প্রেসপুরে এক জমিদার বাড়ি আছে ওখানে গিয়েছিলাম দেখতে, সেখানে যে দেখি পরিত্যক্ত জমিদার বাড়ির যে মন্দিরগুলো ছিল, শিব মন্দির, তারপর আনুষঙ্গিক বেশ কিছু পরিত্যক্ত মন্দির ছিল, সেই মন্দিরগুলো ইসকনদের দখলে, সেখানে সাধু সন্ন্যাসীরা থাকছে তারা। তো আমি একজন ইসকনের ওখানে যে ব্যক্তি আছে সংবাদকর্মী হিসেবে তার সাথে আমি আলাপ করলাম, আলাপ করলে সে আমাকে জানালো যে সরকার থেকে তাদেরকে এটা বন্দোবস্ত দেওয়া হয়েছে। তো মূলত এখানে আওয়ামী লীগ সরকার বিগত দিনে যেটা করেছে সেটা আছে যে বাস্তবের স্বার্থের যে এজেন্ডা, বাস্তবের স্বার্থে সেই এজেন্ডাকে তারা বাস্তবায়ন করেছে। আজকে আপনি দেখেন 72 সালে শেখ মুজিব থেকে শুরু হওয়ার পরে আজকে পর্যন্ত দেখেন, আপনার খুবই দুঃখজনক কথা, কালকে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বলেছেন যে বা পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়েছে, তিনি এখানে আরেকটা রাজনীতির খেলা খেলতে গেছেন। পাকিস্তান ভারতের মতো আন্তর্জাতিক ভাবে যে চুক্তিটা, সেখান থেকে প্রমাণ করা যায় যে ভারত 1971 সাল থেকেই বাংলাদেশকে তার কবজায় রাখার চেষ্টা করেছে এবং তারা সাকসেস হয়েছে। বাট 60% যে তরুণ, এই তরুণের এই 2024 এসে ভারত ফেইলার। ভারত ফেলার কারণে ভারত যত হাম্বিল তাম্বিল করুক না কেন, ভারত যত হাম্বিল তাম্বিল করুক, ভারতের হাম্বিল তাম্বিল আসলে ফাঁকা আপনার আওয়াজ, ফাঁকা বুলি এখানে ছাড়া এখানে কিছু। একটা প্রশ্ন করি। এখানে বলেন। এই যে বাংলাদেশের যুব সমাজের একটা অংশ হঠাৎ করে ভারত বিরোধী হয়ে উঠলো কেন? আমরা তো গত 10 বছর আগেও কিন্তু এই জিনিসটা দেখিনি। ওই যে আমি আপনাকে বললাম দেশপ্রেম, যখন আমার ভিতরে দেশপ্রেমটা শুরু হয় তখন আমি কিন্তু আমার দেশের স্বার্থ দেখি। আর যখন আমার ভিতরে ব্যক্তি স্বার্থ আসে তখন কিন্তু আমি আর দেশপ্রেমটা আমি আর দেখি না। তো বাংলাদেশে যারা এই যে ইন্ডিয়ার তুষামদি করে গেছে, ইন্ডিয়ার প্রভুত্ব করে গেছে, বাংলাদেশের সরকার পরিবর্তন হবে তার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলেরা ইন্ডিয়ায় যায়, বিএনপি যায় ভারতে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আর আওয়ামী লীগ তো সে তো ভারতের কোলের মধ্যে থেকেই তো সে ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করছে, ঠিক আছে। তো সেরকম জায়গায় গিয়ে আপনার যেটা আছে সেটা হলো যে রাজনৈতিক নেতৃত্বের ভিতরে দেশপ্রেমের যে অভাবটা ছিল, আর সেই অভাবটা ঢাকা পড়ে গেছে বর্তমান দেশপ্রেমিক তরুণদের সামনে। যার কারণে এখন তরুণরা তারা চায়, তারা ভারত বিরোধী না, এটা হচ্ছে একটা ভুল মেসেজ বা ভুল নিউজ। তারা চায় ন্যায্যতা চায়, তারা আন্তর্জাতিক যে নিয়ম কানুন অনুযায়ী একটা পার্শ্ববর্তী দেশের পাশাপাশি বসবাস করে, সেখানে তারা সেই আন্তর্জাতিক আইনের বাস্তবায়ন চায়। এখানে সীমান্তে গেলে আমাদের বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে দিয়েছে বা আমাদের বাংলাদেশি ধরে নিয়ে যাচ্ছে। এই যে কয়েক দেখেন এর ভিতরে আপনারা দেখেন এই যে আপনাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড কি করলো, সুন্দরবন এরিয়া থেকে যে আমাদের জেলে ধরে নিয়ে গেল, জেলে এবং 2টি ধরনের মাছ ধরা আপনার এই যে ট্রলার নিয়ে গেছে, 79 জন ক্রু সহ 79 জন জেলে ছিল, সেটা কিন্তু বাংলাদেশ সীমান্তে তারা ছিল। তো সেরকম জায়গায় গিয়ে তারা বাংলাদেশ সীমান্ত থেকে তারা ধরে নিয়ে যাচ্ছে, এবং তারা যে ছবি প্রকাশ করেছে সেখানে মনে হচ্ছে যে বাংলাদেশের নাবিকগুলো চোর বা জেলেগুলো চোর, তাদেরকে বেঁধে এক জায়গায় রেখে ছবি তুলে পাঠানো হয়েছে বা মিডিয়াতে দেওয়া হয়েছে। এই যে ভারতের যে মনে করেন যে দাদাগিরি, ভারতের এই দাদাগিরি এখন বাংলাদেশের যারা দেশপ্রেমিক তরুণ আছে তারা এটা আর মেনে নিবে না। আজকে আপনি দেখেন ক্ষতি কার হচ্ছে,
একজন আপনাদের কমেন্ট করছে, পশ্চিম বাংলার ব্যবসায়ীরা বলেন। একজন কমেন্ট করছে রোহিত সরকার নামে, বলছে যদি সাহস থাকে তাহলে বলিয়েন, আমরা তিনজন লাইভে আসবো, আপনার আপনার এই সাজানো লোকের সাথে দেখা যাবে কার প্রমাণ কতটা খাটে। মানে ও বলতে চাইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, ও নাকি রোহিত বাংলাদেশ সরকার থেকে বলছে। ও কমেন্ট করছে, বলছে তারা তিনজন লাইভে আসবে, আর আপনি নাকি আমার সাজানো লোক। আপনার সাথে আমার আজকের আগে কোনোদিন কথা হয়েছে না চেনেন? আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে যে যারা আসলে যারা মানে যে যেমন ব্যক্তি তার কিন্তু মানসিকতা তেমন। আর আপনি একটা জিনিস মনে রাখবেন, মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে কিন্তু তার জন্মের স্থান, তার বড় হওয়ার পরিবেশ, তার লেখাপড়া সব মিলাই কিন্তু একটা মানুষ আর সে তার পরিবেশের উপরে ডিপেন্ড করে কিন্তু তার মেন্টালিটি সে গড়ে তোলে। এখন আমি জানি না যে রোহিত সরকার উনি কোন পরিবেশে উনি বড় হয়েছেন বা উনি আসলে এখানে কি বলতে চাচ্ছেন। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি হিন্দু মুসলমানের যদি দাঙ্গা হয় তাহলে লাভবান হবে কারা? যদি আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাই তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। না আপনার কি বাংলাদেশের মনে হয় না যে এই যেমন অনেক বাংলাদেশি অনেক হিন্দুদের, অনেক বলতে মানে কিছু ওই ভারতপন্থী হিন্দুদের মনে হয় যাদের আহ, যে ভারতটাই হচ্ছে হিন্দুদের দেশ, বাংলাদেশটা মুসলিমদের। আপনার কখনো মনে হয় না এটা? প্রথমত আছে আমি বাংলাদেশি, দ্বিতীয়ত হচ্ছে আমি বাঙালি, তৃতীয়ত হচ্ছে আমি সনাতনী হিন্দু। তো আমার দেশ আছে আগে, যেখানে আমি জন্মগ্রহণ করেছি সেটা আমার দেশ। আচ্ছা, ইন্ডিয়া কি, ভারত কি আমার কাছে? ওখানে গেলে কি আমি, ওখানে গেলে কি আমি দেশপ্রেমিক না রিফিউজি, কোনটা রিফিউজি, বলেন তো? রিফিউজিও তো না, রিফিউজি মর্যাদা নেই কিন্তু। আমি রিফিউজি আমি মর্যাদাও দেখেছি নেই, হ্যাঁ। আমি আন্তর্জাতিক, যাইনি কখনো না আমি ভারতে। আমি একটু আইনগুলো বলি। আন্তর্জাতিক সনদে, রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সনদে আছে রোহিঙ্গারা কিন্তু ইন্টারন্যাশনালি রিফিউজি, তাদের তকমা দেওয়া হয়েছে, তারা যে কোনো দেশে আশ্রয় দিতে পারে। বাংলাদেশ দিয়েছে, ভারতেরও কিছু অংশ রিফিউজিদের আশ্রয় দিয়েছে। কিন্তু আহ, বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা এসছেন, যাদের কোনো কাগজপত্র নেই, বা যারা এখানে এসে কোনো রকম অ্যাপ্লিকেশন করেননি, তো তারা কিন্তু আন্তর্জাতিক আইনে কোথাও তাদেরকে রিফিউজি তকমা দেওয়া হয়নি। ফলত তারা ভারতে এলে পুলিশ ধরে, হ্যারাসমেন্ট করে, জেলে পড়ে বাংলাদেশে ডিটেনশন ক্যাম্পে পাঠায়, কিংবা বাংলাদেশে ডিপোর্ট করে। এটা হচ্ছে 3-4টে নিয়ম। এবং সে হিন্দু বলে, আর ভারতে বিজেপি হিন্দু সরকার বলে যে তার জন্য স্পেশাল কোনো প্যাকেজ আছে, এরকম কোনো প্যাকেজ ভারতে নেই। বরং উল্টে তারা নাগরিকত্ব আইনগুলোকে এমন কড়া করে দিয়েছে যে সেখানে নাগরিকত্ব পাওয়ার কোনো চান্সই নেই। তাহলে সে হিন্দু দরদটা কেমন হলো? তাহলে এই যে আমি একটা জিনিস বলি যে এপারে এই গতকালও ধর্মতলায় একটা সভা হয়েছে, কি আহ, হিন্দু জাগ্রতি মঞ্চ এরকম কি নাম। তার আগের দিন শুভেন্দু একটা করেছিল ধর্মতলায়, তার আগে পেট্রাপোল সীমান্ত একটা করেছিল, গত পরশুদিন অখিল ভারত আহ, উদ্বাস্তু সমন্বয় সমিতি নামে একটা সংগঠন আছে, সুবোধ বিশ্বাস নাকি নাম, মতুয়া উদ্বাস্তুদের, তো তারা একটা সভা করে এলো। এদের ধারণা, এমনকি কবিয়াল অসীম সরকার, উম, তারাও একটা গতকাল মিছিল বের করেছিল। তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশকে আহ, হিন্দুদের ভারতে নিয়ে আসতে হবে, আর এখানকার মুসলিমদেরকে তারা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। এটা কি সম্ভব? আসলে বিষয়টা হচ্ছে কি যে আমাদের পশ্চিম বাংলা যারা দাদারা আছেন, দাদারা চান কি যে বাংলাদেশে যদি হিন্দু মুসলমান যদি একটা সংঘর্ষ হয় তাহলে তাদের জমির দাম বৃদ্ধি পায়। বুঝলাম। তাদের ওখানে যে জমি আছে সে জমির দাম বৃদ্ধি পায়। বাংলাদেশের হিন্দুদের ঢল আসলে পশ্চিম বাংলা যাদের জমির দাম বৃদ্ধি পায়, তারা 10 টাকার জমি 100 টাকা বেচতে পারে। ও, পৃথিবী এখন আপনার প্রযুক্তির একটা মানে সে শীর্ষে অবস্থান করছে। এখন ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে না হচ্ছে 2 মিনিটের ভিতরে তা প্রকাশ পেয়ে যায়। বাংলাদেশের হিন্দু ভারতে যাবে আর ভারতের মুসলমান বাংলাদেশে আসবে, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বা এটা ভারত এবং বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদের এই এটা চাওয়া আছে কিনা, আর সেটা তারা বিচার বিশ্লেষণ না করে তারা মূলত আসলে তাদের যে রাজনৈতিক যে ফায়দা উঠানো, এখানে মূলত আমি যে বিভিন্ন নিউজ গুলো বা যে রাজনৈতিক বিশ্লেষক আছেন আন্তর্জাতিক
দেশীয় তাদের যে মানে বিচার বিশ্লেষণ থেকে যেটা আমি বুঝতে পারছি সেটা আছে যে এখানে বিজেপি তারা একটা রাজনীতির একটা গেম খেলতে চাচ্ছে। আর আমি যে দ্বিতীয়টা বললাম যে এখানে ভারত সরকার বাংলাদেশকে যে অঙ্গরাজ্যে পরিণত করেছিল সেই অঙ্গরাজ্য তাদের হাতছাড়া হয়ে যাওয়ার জন্য এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা মনে করে যে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আমরা বাংলাদেশে ভালো আছি। আমি আপনাদের আগেই বলেছি যে বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে। এক শ্রেণীর হিন্দু আছে ভারতীয় দালাল, যাদের সয় সম্পদ, আত্মীয় স্বজন এবং ইভেন সে নিজেও ভারতীয় নাগরিক। সে হতে পারে শিল্পপতি, সে হতে পারে সরকারি সাবেক কর্মকর্তা, সে হতে পারে ব্যবসায়ী। এই ধরনের ব্যক্তিগুলো এরাই মূলত মনে করেন যে ভারতীয় নাগরিক। যদি তাদের বিজেপির যদি উগ্রবাদী হিন্দু, যদি সনাতনী হিন্দু, এদের যদি অতই দরদ হয় তাহলে যারা ভারতীয় হিন্দু আছে তাদেরকে তারা নেওয়ার ব্যবস্থা করুক। আমরা যারা বাংলাদেশি হিন্দু আছি আমরা এর তীব্র নিন্দা জানাই। কারণ আমরা বাংলাদেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটিতে আমাদের পিতা মাতা তারা ঘুমিয়ে আছেন এবং এই দেশের মাটিতে আমরা ঘুমাতে চাই। আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা দেখি। সে যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাহলে আমরা দেখবো, আমরা ধরবো যে তারা আমাদের সাথে, ভারত আমাদের বন্ধু। কিন্তু ভারত এবার যদি আমাদের সাথে এবার আমি একটু অন্য প্রসঙ্গে আছি, সেটা হচ্ছে চিন্ময় মহারাজ, ওই কি জানো, চিন্ময় কৃষ্ণ দাস। বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু পড়াশোনা করেছি, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আহ, ব্রাহ্মণদের অত্যাচার থেকে সব মানুষের মধ্যে মানবতার একটা বিকাশ চেয়েছিলেন। বৈষ্ণব ধর্ম একটা কনসেপ্ট আছে যার উপর ভিত্তি করে বৈষ্ণব ধর্মের একটা ধারা। আহ, এই ভারতবর্ষের যে হিন্দু, তথাকথিত যে হিন্দু ধর্মের যে টপ মোস্ট লিডার অর্থাৎ শঙ্করাচার্য, তিনি বলছেন যে ইসকন কোনো হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে না, তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটা শঙ্করাচার্য বলেছেন, পুরীর শঙ্করাচার্য তিনি। এবারে বিষয়টা হচ্ছে বাংলাদেশে ইসকনের যিনি প্রধান, তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বহু অভিযোগ, এই জন্য তাকে অনেক আগেই সংগঠন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে আমরা তারপরে এটাও দেখেছি হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যমঞ্চ, ঐক্য ফ্রন্ট, আরো বহু হিন্দু সংগঠন তারা যৌথভাবে প্রেস কনফারেন্স করেছে, মিছিল করেছে। এই আমাদের ভারতের গদি মিডিয়া আর বিজেপির বিরুদ্ধে বড় বড় মিছিল করেছে। তাদের প্রেস কনফারেন্সও আমি আমার চ্যানেলেই দেখিয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে একজন আসামি, সে যে কোনো দেশে হতে পারে, আমরা দেখেছি আমেরিকা বা বিভিন্ন দেশে প্রচুর হিন্দু সাধু বাবা, তারা ধর্মগুরু, তারা গ্রেপ্তার, যৌন নির্যাতন, রেপ, বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতি বিভিন্ন কেসে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধেও যৌন হয়রানি থেকে শুরু করে দেশদ্রোহিতার মামলা অনেক কিছু রয়েছে, যেখানে তার সংগঠন থেকে তাকে বহিষ্কার করেছে। সেই রকম একজন ব্যক্তিকে নিয়ে আমাদের এপারের শুভেন্দু অধিকারী এবং তাদের গ্যাং, তারা একটা বিশাল যে হিন্দু খাত্রে মেয়ে, হিন্দুরা প্রচন্ড বিপদে আছে, এই যে একটা জিনিস চালাচ্ছে। আপনার কি মনে হয় যে এই যে ইসকনের বিতাড়িত যিনি চিন্ময় কৃষ্ণ, এর কি ওখানকার হিন্দুদের প্রতিনিধিত্ব করে, বা এর যে বিরুদ্ধে যে অভিযোগ সেটার সত্যতা কতটা? আমি আমার জ্ঞানে যতটুকু মানে বুঝি সেটি হচ্ছে যে আপনার প্রতিটি ধর্মে আছে মানুষের কল্যাণ, মানবতা প্রথম, মানুষের কল্যাণ। যেখানে মানুষের কল্যাণ নেই সেটা কখনো ধর্ম হয় না। এখন কেউ যদি মানুষের অকল্যাণ করাটাকে যদি ধর্মীয় লেবাস দিতে চায় সেটা হচ্ছে অধর্ম। ইসকন তারা দাবি করে তারা ধর্মীয় সংগঠন, তো এটা হচ্ছে ইসকনের দাবি, কিন্তু ইসকনের কার্যক্রমই আহ প্রমাণ করবে যে তারা ধর্মীয় সংগঠন নাকি কি ধরনের সংগঠন। ইসকনের চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেপ্তারের পর তার যে জামিন না হয়, মানে যেদিন জামিন দেওয়া না হয় সেদিনকে আহ, চিন্ময় কৃষ্ণের অনুসারীরা তারা ব্যাপক হারে চট্টগ্রাম আদালতে আপনার কি বলা যায় এটাকে চিরার সৃষ্টি করে এবং তারা হত্যাযজ্ঞ চালায়, ভাঙচুর চালায়। সেখানে একজন মুসলমান আপনার তরুণ আইনজীবী, তার ছোট একটা মেয়ে আছে, তাকে তারা পিটিয়ে কুপায়ে তারা হত্যা করেছে।
তো আসলে কোনো ধর্মে কিন্তু মানুষ হত্যা মহাপাপ, সব ধর্মের মানুষ হত্যা, আর কোনো ধর্মে কিন্তু মানুষের অকল্যাণ কখনো ধর্ম হয় না, এটা অধর্ম। এবার আসি আপনার চিন্ময় কৃষ্ণ। চিন্ময় কৃষ্ণ নাম কিন্তু আসলে চিন্ময় কৃষ্ণ না, কৃষ্ণ পরে জুড়ে দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে আপনার বাপমার নাম হচ্ছে অন্য নাম, আমি নামটা ভুলে গেছি, বাট চিন্ময় কৃষ্ণ তার পরে নাম নাম আসছে আর কি, কৃষ্ণ। আসলে যে ধর্মের অনুভূতিটাকে আমাদের দেশে ব্যবহার করা হয়, সেটা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ইভেন খ্রিস্টান ধর্ম, সব ধর্মের যারা নেতৃত্ব দেয়, যাজক শ্রেণীর থাকে, এরা ধর্মটাকে এরা ব্যবহার করে। তো কৃষ্ণর নামে যে কৃষ্ণ বসানো হয়েছে, সেটা মনে করি যে আমি ধর্মীয় অনুভূতিতে। আর দ্বিতীয়ত হলো যে আপনার মানুষের চরিত্রই সব জিনিস। তার বিরুদ্ধে ইসকন থেকে যে অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে, তো সেখানে একটা শয়তানের চরিত্র এমন হয় না। তো এই শ্রেণীর মানুষ কিভাবে মানে প্রভু হয় আর কিভাবে নেতৃত্ব দেয় আমি জানি না। তবে আমি আপনাকে আগে বলেছি, বাংলাদেশের দুই শ্রেণীর হিন্দু আছে, একটা ভারতীয় দালাল, একটা দেশপ্রেমিক, যারা আমরা সাধারণ হিন্দু আছি। তো ভারতীয় দালাল হিন্দু যারা আছে, তারা তো বাংলাদেশকে তো ভারতের কবজার ভিতরে রাখার চেষ্টা করবে। তো সব মিলে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বহিঃপ্রকাশই কিন্তু ঘটছে বাংলাদেশে, এবং বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা নোংরা রাজনীতির খেলা চলছে। তবে আমরা আবারও হুঁশিয়ার দিই, আমরা কিন্তু 12 কোটি তরুণের দেশ। 12 কোটি তরুণের দেশে কোনো কিছু কিন্তু অবহেলা করা ঠিক না। আর ভারতীয় হিন্দু দাদাদেরকে বলবো যে আপনারা যদি পারেন, তাহলে ভারতীয় যে আপনাদের যে দাদা আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। আমরা দেশে ভালো আছে, আমাদের দেশে আপনারা এই যে ভারতীয় দাদাদেরকে দিয়ে, ভারতীয় দালালদেরকে দিয়ে আমাদের দেশে আপনারা অস্থিরতা সৃষ্টি করবেন না। আমাদের মতো থাকতে দিন। আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আসুন আমাদের সাথে, আপনারা দৈনন্দিন যে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের আসা যাওয়া আছে, সেগুলো আপনারা কন্টিনিউ করুন। এখানে একটা জিনিস আমার বলার, সেটা হচ্ছে আমরা সম্প্রতি দেখলাম যে বাংলাদেশি যারা পর্যটক বা চিকিৎসা করাতে পশ্চিম বাংলায় আছেন, কারণ তার অনেক খরচা অনেক কম হয়, মানে বাংলাদেশ থেকে যেহেতু পাশেই এপার বাংলায়, পশ্চিম বাংলায়, এবং বিশেষ করে ধর্মতলায় যে চত্বরে হোটেলগুলোতে মার্কাস স্ট্রিট থেকে শুরু করে আশপাশে যেখানে বাংলাদেশি পর্যটকরা ওঠেন, খুব সস্তায় হোটেল, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সবই সস্তায় হয়, এবং তারা কলকাতা পুরো তারা পশ্চিমবাংলায় ঘুরতে আসেন, অনেকে চিকিৎসা করাতে আসেন। আমরা দেখলাম বাংলাদেশের সঙ্গে এই চাপানুতর শুরু হওয়ার পরে সেই এলাকাটায় পর্যটক আসা টোটালি বন্ধ, এবং সেখানকার হোটেল, খাবারের দোকান, এমনকি ফুটপাতের মানে বিভিন্ন ধরনের জামা কাপড় হোক বা বিভিন্ন ধরনের ব্যবসা, সেগুলো কিন্তু প্রায় 90% ধাক্কা খেয়েছে, বিশেষ করে ওই চত্বরটাতে, মানে ধর্মতলার একটা পার্টিকুলার এলাকা। এবং বিভিন্ন মিডিয়া, আমাদের এখানকার ছোট ছোট মিডিয়া, আমাদের মতো যারা কাজ করি, তারা অনেকেই এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেছেন। বাংলাদেশের সময় টিভি তারাও কিন্তু এখানে এসে ভিডিও করে গেছে। সেখানে তারা বলছে যে দেখুন, আমরা ব্যবসায়ী, আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে, এবং তাতেই একটা সুস্থ সমাজ বা দেশ গড়ে ওঠে। আমি যদি প্রতিবেশীর সঙ্গে আজীবন যুদ্ধ লড়াই করে চলতে থাকি, তাহলে তো দেশটাই ধ্বংস হয়ে যাবে। তো সেখানে পারস্পরিক সম্পর্ক বিল্ড করার ক্ষেত্রে, আমার, আপনার কি মনে হয় না যে এপার থেকে একটু শুভেন্দুকে ডেকে নিয়ে ওখানে একটু ঘুরিয়ে দেখান কেমন আছে বাংলাদেশের হিন্দুরা, কিংবা রিপাবলিক টিভির ওই গোমূত্র ঘোষ নাকি নাম, তো তাদেরকে একটু ডেকে নিয়ে তাদেরকে অ্যাপিল করুন আপনারা, যে আপনারা আসুন এখানে দেখে যান। এই দাবিটা কিন্তু আপনারা তুলতে পারেন। ওই যে ওই যে আমি আপনাকে বললাম যে বাংলাদেশে দুই শ্রেণীর হিন্দু আছে, আর বাংলাদেশে যারা ধর্মীয় শ্রেণীর হিন্দু আছে, এরা ভারত কেন্দ্রিক। আসলে মূলত স্টেপ গুলো তো তারাই নিবে। তারা কিন্তু এখনো পর্যন্ত একটা জোরালো সংবাদ সম্মেলন করতে পারে নাই, যে বাংলাদেশের মিডিয়া যে গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের উগ্রবাদ হিন্দুরা যে গুজব ছড়াচ্ছে, সেটা আছে মিথ্যা। তারা কিন্তু এরকম জোরালো কোনো সংবাদ সম্মেলন করে নাই। বিচ্ছিন্ন ভাবে দেশপ্রেমিক যারা আছে, তারা সোশ্যাল মিডিয়াতে তারা তাদের অভিমতটা প্রকাশ করছে। এটা হচ্ছে বাংলাদেশের যারা ভারতীয় দালাল হিন্দু আছে তাদের অ্যাক্টিভিটি। আর আপনার বিষয়টা হচ্ছে যে আমরা ভারত নিয়ে কিছু আমরা বলি না, আমরা আসলে ভারত নিয়ে আমরা দেখি।
গতকালকে দেখলাম যে কৃষকরা আন্দোলন করছে এবং বিজেপি সরকারকে ন্যায্য মূল্যে আলু কিনতে হবে। তারা রাস্তার উপরে বস্তা বস্তা আলু তারা মানে ফেলিয়ে নষ্ট করছে। এবং তাদের যে আপনার ব্যানার গুলো আমি দেখলাম বা তাদের যে বক্তব্য, তাতে তারা স্টেট জানাচ্ছে যে বিজেপি সরকারকে তাদের ন্যায্য মূল্যে আলু কিনতে হবে। ব্যবসায়ীরা তারা বলছে তারা এক পেটা খেয়ে আছে, না পেটা খেয়ে আছে, তারা অভাব, তারা বিভিন্ন আছে আপনার ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কিন্তু ভালো আছি, আমাদের কিন্তু কোনো প্রভাব নেই। আমাদের দেশে পেঁয়াজ কিন্তু ৬,০০০ টাকা কেজি এখনো হয়নি। আমাদের দেশে আলু কিন্তু এখনো আপনার ১,০০০ টাকা কেজি হয়নি। আমরা কিন্তু আগের দামে কিন্তু আমরা পণ্য পাচ্ছি, আগের দামে আমরা কিনছি। কিন্তু প্রভাবটা আসলে পড়ছে কাদের উপরে? এই যে ভারত এত লম্বা লম্বা কথা বলছে, এই যে এত কিছু লম্বা লম্বা কথা, আসলে প্রভাবটা কাদের উপরে পড়ছে? ভারত যদি, আসলে আমি আপনাকে আগেই বলেছি যে ভারত যদি বাংলাদেশকে শত্রুপন্ন মনে করে, তাহলে ক্ষতিটা কিন্তু তাদেরই হবে। ১২ কোটি যে তরুণ, এরা ৭১ সালে কিন্তু দেখিয়ে দিয়েছে। ৭১ সালে আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সামনে শুধুমাত্র লাঠি বৈঠা হাতে মানুষ কিন্তু বুক পেতে দিয়েছে। আগস্টে যে শেখ হাসিনার পলায়নের আগ পর্যন্ত সেখানে কিন্তু পুলিশ গুলি করেছে, একটা মরেছে, সে লাশের সেই স্থানে গিয়ে আরেকটি জীবন্ত মানুষ দাঁড়িয়েছে, তাকে গুলি করা হয়েছে, তার পাশে গিয়ে আরেকজন দাঁড়িয়েছে। একটা সময় গিয়ে যে পুলিশ গুলি করেছে সেই পুলিশকে সাধারণ মানুষ মনে করেন যে ধরে মেরে ফেলে আবার টাঙিয়ে রেখেছে, থানার ভিতরে পুলিশকে সহ আগুন ধরিয়ে দিয়েছে। তার মানে এই বাংলাদেশের যে বাহিনীটাকে যে এইভাবে ব্যবহার করেও জনগণের বিরুদ্ধে গিয়ে লাস্ট পর্যন্ত শেখ হাসিনাকে পলায়ন করতে হয়েছে। তো বাংলাদেশের জনগণ আসলে এরকমই, আমাদের সাথে রাজনীতির খেলা খেলে কোনো লাভ নাই। আর এখন আমরা অনেক সচেতন, আমরা এখন কোনো বিদেশি এজেন্ডা আমাদের দেশে আমরা আর বাস্তবায়ন করতে দেবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে। আমরা ৭১ সালে দেশের জন্য আমাদের দেশের তরুণরা প্রাণ দিয়েছে, আমাদের দেশের তরুণরা ৬৯-এ প্রাণ দিয়েছে, আমাদের দেশের তরুণরা ১৯৫২ সালে প্রাণ দিয়েছে, ২০২৪-এ প্রাণ দিয়েছে। আসলে আমাদের দেশের প্রাণগুলো খুব সস্তা। না, এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে, আমার যেটুকু আমি ইতিহাস পড়েছি, তাতে কিন্তু এই অখণ্ড বাংলা থেকে, মানে যখন ভাগ হয়নি ৪৭-এর আগে, আহ, এই বাঙালিরাই কিন্তু দেশটাকে স্বাধীন করেছিল। বাঙালিরাই কিন্তু ভারতবর্ষের সংবিধানের জনক আম্বেদকরকে এখান থেকে জিতে পাঠিয়েছিল। আপনাদের ওখানে যোগেন মন্ডল আহ, তিনি এনে এখান থেকে জিতে পাঠিয়েছিলেন। ফলে কি বাঙালিদের কি একটা আহ আহ মানে বিজেপি আগাগোড়াই শত্রু মনে করে? আমরা বিগত কয়েকটা ইলেকশনে দেখেছি পশ্চিমবাংলায় তারা ভালো র্যাঙ্ক করতে পারেনি, ফলে উত্তরবঙ্গকে ভেঙে, ওখানে উত্তরবঙ্গে একটু বেশি ভোট পেয়েছিল বিজেপি, তো ভেঙে আলাদা রাজ্য করতে হবে। আমরা দেখেছি জঙ্গলমহল, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার একটা অংশ ভেঙে ঝাড়খণ্ডের কয়েকটা জেলা নিয়ে আলাদা একটা করতে, মানে একটু ছোট্ট একটা পশ্চিমবাংলা, সেটাকেও ৩ টুকরো করার প্ল্যানিং তারা করছে এই বিজেপির এমএলএ এমপিরা, যারা আচ্ছা বাঙালির আচ্ছা দাদা, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে বিজেপি বাঙালিদেরকে মাইনাস করছে, আপনার কথাতে আসামে মাইনাস করছে এবং এখন তারা মাইনাস প্রক্রিয়া চালাচ্ছে, তাহলে তারা বাঙালিদের জন্য তারা কি দিতে পারবে বা কি দিবে? তারা তো শত্রু ভাবাপন্ন মনে করে তো তাদেরকে মাইনাস করছে। তাহলে এখানে বিজেপির দেওয়ার মতো কিছু নাই। আর আপনার পশ্চিম বাংলা যদি বলেন, কলকাতা যদি বলেন, তাহলে কিন্তু আমাদের এই পূর্ব বাংলা, আজকে বাংলাদেশ, এই বাংলাদেশের সম্পদে কিন্তু কলকাতা গড়ে উঠেছে। যারা আমাদের এই বাংলায়, বাংলাদেশে যারা জমিদার ছিল, এরা কিন্তু এই দেশটাকে কিন্তু আপনার টাকা পয়সা উঠাইছে, তারা কর উঠাইছে, রাজস্ব উঠাইছে, তারা উঠায় কিন্তু তাদের জীবনযাপন ছিল কলকাতা কেন্দ্রিক। তারা কলকাতাকে কিন্তু রাজধানী বানিয়েছে এবং শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, আধুনিকতা সব কিন্তু কলকাতা কেন্দ্রিক। এই কলকাতা কেন্দ্রিক কিন্তু যারা করেছে, আপনি ইতিহাস দেখেন, আপনি ইতিহাস দেখলে দেখবেন সবার বাড়ি কিন্তু এই পূর্ব বাংলাতে ছিল, বর্তমান বাংলাদেশে ছিল। তো আমি মনে করি কলকাতা আমাদের দেশের যারা বাঙালি ছিল তারাই কলকাতাটাকেই গড়ে তুলেছে, পশ্চিম বাংলাটাকে তারাই গড়ে তুলেছে, আসামটাকে তারাই ম্যাক্সিমাম গড়ে তুলেছে। আর বিজেপি সরকার, আমার যেটা আসলে আমার যেটা ধারণা আর কি, বিজেপি সরকার তো আসলে সে তো আর বাঙালি না, সে তো নন বাঙালি। কারণ ভারতটা কিন্তু আপনার এখানে জাতিগত ভাবে কিন্তু বিভিন্ন জাতিতে সংমিশ্রিত, এটা সংকর জাতি। এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন জাতি বিভিন্ন ভাবে কিন্তু তারা ভারতে কিন্তু লিড দিচ্ছে, একমাত্র বাঙালি ছাড়া।
ওই বাঙালি পশ্চিম বাংলায় যে মমতা ব্যানার্জি, উনার একটু কথাবার্তা, এর বাইরে কোন বাঙালি আপনার ভারতে লিডিং এ আছে? কোন বাঙালি আপনার ভারতে বর্তমানে মনে করেন যে না নীতি না, অন্য নির্ধারণে? অন্য রাজ্যে, আমাদের এখানকার কথা বলি, অন্য অন্য রাজ্যে বাংলাদেশি দেখেছি আমরা। এর মধ্যে মহারাষ্ট্রে দেখলাম, উড়িষ্যায় দেখলাম আমরা, ছত্তিশগড়ে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, বিহারে দেখেছি, ঝাড়খণ্ডে দেখেছি। সেখানে বাঙালি মানে হচ্ছে বাংলাদেশি। সম্প্রতি কলকাতা মেট্রোতে একজন গুজরাটি মেয়ে, সে তার সঙ্গে একটা আমাদেরই পরিচিত একটা মেয়ের খুব তর্কাতর্কি হয়েছিল, যে খবর আপনারাও দেখেছেন কলকাতা মেট্রোর মধ্যে। সে মেয়েটা বলছে যে তুমি বাংলা বলছো, তুমি তো বাংলাদেশি। তো মেয়েটা প্রচন্ড রেগে যায়। মানে এখানে বাঙালি বিদ্বেষী মনোভাব, এবং বিভিন্ন রাজ্যে এমন হয়েছে যাদের, যারা এটা আছে আপনার যারা বাঙালি কলকাতা কেন্দ্রিক ত্রিপুরা কেন্দ্রিক, এটা তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতার কারণে আজকে এই কাজগুলো করার সাহস সুযোগ পাচ্ছে। বিজেপি বা অন্য কেউ পাচ্ছে। তো আমি মনে করি যে তাদের হ্যাডাম বলতে কিছু নাই। তাদের যদি সেই প্রতিবাদের জায়গাটা থাকতো, তাহলে তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতো। তারা ওইটা প্রতিবাদী না হয়ে তারা কি করছে? তারা ওদের কথা মতোতে, ওদের রাজনীতিতে তারা গেম খেলছে, মানে ওদের গেমে এরা দৌড়াচ্ছে, আর বাংলাদেশের হিন্দুদের জীবনটাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। আজকে ওরা যে উত্তরপ্রদেশে আপনার মসজিদ ভাঙছে, মুসলমান পরিবারকে মনে করেন যে বের করে দিচ্ছে, তাদের জায়গা জমি দখল করছে। আপনার ওই যে আসামে আবার দেখলাম যে আপনার গরুর মাংস, প্রকাশ্যে গরুর মাংস খাওয়া সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই যে পাশাপাশি দেশ, প্রায় এক সংস্কৃতির সাথে প্রায় ভাষাগত, প্রায় সংস্কৃত তো ম্যাক্সিমাম মিল আছে, খাবার দাবারও মিল আছে। এমন একটা জায়গায় গিয়ে, এবং এটা কিন্তু একটা দেশই ছিল, এবং এই জাতিগত নিয়ে বিভিন্ন সময় ৬২ বলেন, ৫৬ বলেন, আপনার ৪৬ বলেন, ৪৭ বলেন, এই যে দাঙ্গা কিন্তু সংগঠিত হয়েছে, হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হয়েছে। তো আমি বুঝি না কেন পশ্চিম বাংলার যারা বাঙালি আছে তারা কেন এখনো প্রতিবাদী হচ্ছে না? তারা কেন এখনো বিজেপির যে নীল নকশা, বাঙালি মাইনাস করা যে নীল নকশা, বাংলাদেশের হিন্দুদের জীবন যে ঝুঁকিপূর্ণ করে দেওয়ার যে নীল নকশা, তারা এই নীল নকশার বিরুদ্ধে তারা কেন কথা বলছে না? হুম, এটা একটা খুব ভালো পয়েন্ট। ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে, কিন্তু বিজেপির হিন্দুত্বের কনসেপ্টের কাছে এখানকার হিন্দুরা একটু মানে, মানে হিন্দু হিন্দু করলেই মনে হচ্ছে যে হ্যাঁ, বিজেপি মনে হয় বিশাল হিন্দু দরদি। কিন্তু তাদের চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে বহুবার। কিন্তু যাই হোক, পশ্চিমবাংলায় বিজেপি যতই চেষ্টা করুক, এখানে মানে যেহেতু একটা সম্প্রীতির বাতাবরণ এখনো বজায় রয়েছে, ফলে এখানে বিজেপি কেউ যেন ঘাঁটি গাড়তে পারছে না। বাংলা, আমাদের পশ্চিমবাংলা ভাঙারও চেষ্টা করেছিল। তো কিন্তু আমরা ইয়েতে একটা দাবি দেখলাম, প্রথমবার যখন ময়ূক রঞ্জন, ওই গোমূত্র রঞ্জন নাম দিয়েছেন, গোমূত্র রঞ্জন ঘোষ। তো ওই গোমূত্র ঘোষ দাবি করেছিল চট্টগ্রাম দখল করে নেবে প্রথম। তারপরে দেখলাম বাংলাদেশের কেউ বলছে কলকাতা দখল করে নেবো, আবার এখান থেকে একজন বলছে আমরা বাংলাদেশ দখল করবো। এই যে বিভিন্ন ধরনের ইয়ে কথাবার্তা, মানে এটাকে কিভাবে দেখেন? এটাকে আমি খুবই সিলি ভাবে দেখি। কারণ প্রত্যেকটা ব্যক্তি তার পজিশন থেকে, তার অবস্থান থেকে কথা বলা উচিত। এখন আপনি একটা পজিশনে আছেন, সেই পজিশন থেকে যদি আপনি খুব সিলি কথা বলেন, তাহলে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে খুব একটা নিচু একটা ধারণা চলে আসবে। এতে করে কি হবে, সে ব্যক্তিগতভাবে সে নিজে কিন্তু মানুষের কাছে খুব ছোট মনে হবে। আমি আপনাকে খুব জ্ঞানী মনে করি, খুব বুদ্ধিমান মনে করি, কিন্তু আপনি এমন একটা কথা বললেন, তখন আপনার প্রতি আমার ধারণাটাই পাল্টে যাবে, যে আসলে দাদা তো তাহলে খুব মানে একটা মূর্খ টাইপের মানুষ। তো আসলে কোন মূর্খকে কি বললো সেটা নিয়ে সচেতন মানুষ আমরা, ওটাতে আমরা দৃষ্টি দিই না, বলা তার ব্যক্তিগত ব্যাপার। তবে ভারতেও যেমন ওরকম হুজুকে পাবলিক আছে, আমাদের দেশে হুজুকে পাবলিক আছে। এখন ভারতের এক হুজুকে পাবলিক বলে দিল সে চট্টগ্রাম দখল করে নিচ্ছে, আমাদের দেশে একটা হুজুকে পাবলিক বলে দিল সে কলকাতা দখল করে নিচ্ছে। তবে এটা সত্য যে আমাদের উপরে আঘাত আসলে তো আমরা তার মনে করেন যে আঙুল চুষবো না। হ্যাঁ, তো সেরকম জায়গায় গিয়ে বিষয়টা অত সহজ না। আমাদের এক চট্টগ্রাম আছে, আপনার আমাদের আশেপাশে তো ভারতের অনেক কিছু আছে, সেভেন সিস্টার আছে, তারপরে চিকেন নেক আছে। হ্যাঁ, এই যে আমাদের চীনের সাথে লালমনিরহাটে এশিয়ার সর্ববৃহৎ আমাদের যে বিমানবন্দরের তৈরির যে কথাবার্তা চলছে,
বিভিন্ন ভাবে আমাদের যে সেনাবাহিনী তারা বিভিন্ন অস্ত্রে তারা বলিয়ান হচ্ছে। তো বাংলাদেশ বসে আর আমরা গুজবে কান দিই না, আমরা বাস্তবে বিশ্বাসী। এখন ভারতের শুভেন্দু শুভেন্দু উনি তো হিন্দু নেতা, কিন্তু উনি তো আবার গরুর মাংস খায়। তো একজন গরুর মাংস খাওয়া হিন্দু নেতা, সে তো নিজ ধর্মের সাথে প্রতারণা করে। তো সে যদি জাতির সাথে প্রতারণা করে, সে যদি হিন্দু ধর্মের সাথে প্রতারণা করে, তাহলে সে ধর্মীয় প্রতারক, রাজনৈতিক প্রতারক। তো আমরা ধর্মীয় প্রতারক, রাজনৈতিক প্রতারক আই ডোন্ট কেয়ার, আমরা কেয়ার করি না। যদি ভারত আমাদের, আমরা আবারও বলবো, ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলে আমরা ভারতের বন্ধু। ভারত শত্রু ভাবাপন্ন মনে করলে আমাদের আদার্স বন্ধু আছে, চীন আছে, আমাদের আমাদের পাকিস্তান আছে, আমাদের আমেরিকা আছে, ইভেন আমাদের ওয়ার্ল্ডের অনেক দেশই আছে যারা আমাদের বন্ধু হতে আগ্রহী। এবার আমি তো লাস্ট আপনারে প্রশ্ন, বললাম। করে আজকের মতো শেষ করব, তারপরে অন্য কোনো বিষয় হলে ভবিষ্যতে আপনাকে আবার ডাকবো। এবার বিষয়টা হচ্ছে যে আহ, ভারতের সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন বিজেপি করে, বাংলাদেশের হিন্দু মেজরিটি যারা রয়েছেন বা সরকারে যারাই আসেন, তারা তো মুসলিম মেজরিটি গভর্নমেন্ট, সেখানে আহ, বাংলাদেশে হিন্দুদের উপর কি সেরকম নির্যাতন হয় ভারতে যেরকম হচ্ছে? বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো নির্যাতনই হয় না। আমার যে গ্রামটা হচ্ছে আপনার কাইতপাড়া, কাইস্ত পাড়া, কিন্তু গরিব বলে কাইতপাড়া। হম, আপনার আছে এটা বাজারে যারা ধনী হিন্দু আছে এরা কাইতপাড়া বলে, কিন্তু আসলে কাইস্ত পাড়া, আমরা সবাই কাইস্ত, আমি দে, আমরা সবাই কাইস্ত। তো আমাদের পাড়া থেকে কয়েক ঘর তারা ভারতে চলে গেছে, যার সময় মুসলমানের কাছে বিক্রি করে থেকে গেছে জায়গা, এবং মনে করে যে বাজার মূল্য থেকে কম দামে বিক্রি করে থেকে গেছে। তো সেরকম জায়গায় গিয়ে আসলে আমাদের হিন্দুদের ভিতরে যে মেন্টালিটি আছে বাংলাদেশে, এই মেন্টালিটি থেকে আমি বলবো যে মুসলমানদের মেন্টালিটি অনেক হাই, অনেক উদার। আজকে বাংলাদেশের হিন্দুরা তারা রাজনীতি করেছে, বিভিন্ন মানুষের ক্ষতি করেছে। ও, আজকে এখানে একটা তারা একটা একটা জিনিস জিজ্ঞেস করা, আমাকে একজন বাংলাদেশ থেকে ফোন করেছিলেন, সম্ভবত বাগেরহাট বা এখানে কোথাও। আওয়ামী লীগের কোন একজন হিন্দু নেতা ছিলেন, খুব প্রভাবশালী। তিনি হিন্দুদের বাড়ি ঘর জমি দখল করতেন। এরকম একজনের নামটা কি বলেছেন আমি ভুলে গেছি। বাংলাদেশে আওয়ামী লীগ আমলে সনাতনীদের যে জায়গা জমি দখল হয়েছে, আর কোন সরকারি আমলে হয় নাই। এরপরেও কিন্তু সনাতনী জাগরণ মঞ্চের সুরসুরি কিন্তু শুরু হয় নাই। সনাতনী মঞ্চের সুরসুরি শুরু হয়েছে দেশটার একটা অস্থিতিশীল করার জন্য। আর বাংলাদেশের মুসলমানরা খুবই ভালো ভারতের ওই নিকৃষ্ট হিন্দুদের থেকে। এর কারণটা হচ্ছে, যেদিনকে আপনার এই যে চিন্ময় কৃষ্ণ, কৃষ্ণ নামটা আমি উজ্জ্ব করব, কারণ পূজনীয় ভগবানের নাম, আমি তার নামের সাথে ওটা জড়াতে চাচ্ছি না, চিন্ময়। সেদিনকে আপনার একজন মুসলমান তরুণ আইনজীবীকে পিটিয়ে কুপায় হত্যা করা হয়েছে। এইটা যদি বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে যদি আপনার মুসলমানরা ছড়িয়ে দিত, যারা আপনার ধর্মীয় লিড দেয় তারা যদি ছড়িয়ে দিত, বাংলাদেশে একটা হিন্দু পরিবার থাকতে পারতো, একটা হিন্দু। হ্যাঁ ঠিক আছে, ভারত বাংলাদেশ যুদ্ধ হতো বা বিজেপি মেলা কিছু করে ফেলাতো, সেটা পরে, কিন্তু বাংলাদেশে একটা হিন্দু থাকতে পারতো। হুম। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে সুনামগঞ্জে, দোয়ারা বাজার উপজেলা মঙ্গলগাঁও গ্রামে। সেখানে আকাশ দাস নামে এক হিন্দু ছেলে, সে পুরাণ অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। পরবর্তীতে সেখানকার মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে সেই গ্রামটা অ্যাটাক করে, সেই গ্রামের 20 ঘর পরিবারের উপরে অ্যাটাক করে। সেখানে কিন্তু মসজিদের মুয়াজ্জিন, ইমাম, তারা যে কিন্তু বাধা দিয়েছে, তারা কিন্তু যে সামনে হাত দিয়েছে, না এদেরকে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, তারা বাধা দিয়েছে। তারা বাধা না দিলে ওই দিনকে মনে কিন্তু করেন আমরা যে আরো আমরা অনেক একটা জিনিস বড় ক্ষতি হয়ে যায়। দেখি, গত ওই 5ই আগস্টের পরে যখন চারিদিকে হুলুস্থুলু চলছে, একদম বিভিন্ন জায়গায় হামলা হামলা চলছে, সেখানে দেখেছি প্রচুর মাদ্রাসা বা বিভিন্ন ছাত্ররা বা সাধারণ মানুষ তারা মন্দির পাহারা দিচ্ছিল। তাহলে হামলাটা কারা চালাচ্ছিল সেই সময়? এখানে আসলে হামলাটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে শঙ্কা। সংখ্যাটা এরকম যে 5ই আগস্টের পরে, শেখ হাসিনার পলায়নের পরে, আওয়ামী লীগের পলায়নের পরে দেশে একটা অস্থিরতা অবস্থা বিরাজ করে। পুলিশ বাহিনী ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আইন শৃঙ্খলা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন আসলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেয় আমাদের দেশের সচেতন মানুষেরা।
কারণ খারাপ ভালো প্রত্যেকটা রাষ্ট্রে আছে, প্রত্যেকটা দেশে আছে, এটা থাকবেই। তো যাতে খারাপ লোকেরা এই যে আইন শৃঙ্খলা যে অবনতি, এই অবনতির সুযোগে যাতে কোনো ধরনের খারাপ কাজ না করতে পারে। এবং এখানে আপনার মনে রাখতে হবে যে পলায়নকৃত আওয়ামী লীগ তারা কিন্তু দীর্ঘ 15 বছর শাসন করেছে এবং বাংলাদেশটাকে তারা ছিঁড়ে চুবড়ে খেয়েছে। তারা অবৈধ টাকা পয়সা, অবৈধ অস্ত্র, অবৈধ ক্ষমতা, মেলা কিছু মালিক তারা। বাট তারা কিন্তু এখন সবাই গা ঢাকা দিয়েছে তাদের অন্যের হাত থেকে বাঁচার জন্য, জনরোষ থেকে বাঁচার জন্য তারা গা ঢাকা দিয়েছে। তো এরকম একটা সিচুয়েশনে আসলে মূলত সংখ্যালঘুদেরকে সেভ করার জন্য অগ্রিম নিরাপত্তা হিসেবে এই মাদ্রাসা ছাত্ররা বা জামাত ইসলাম বা আপনার বিএনপি সাধারণ গ্রামের কর্মীরা তারা এগিয়ে এসেছে। বিষয়টা সেই, কিন্তু সংখ্যালঘুদের আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, তবে 5ই আগস্টের পরবর্তীতে কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো এরকম ছিল রাজনৈতিক রিলেটেড। দেখা যাচ্ছে যে আপনি সভাপতি ছিলেন, আপনি বিভিন্নভাবে টাকা পয়সা করেছেন, আপনি বিভিন্নভাবে আপনি ক্যাডার বাহিনী পুষেছেন, সেরকম জায়গায় গিয়ে দল পরিবর্তন হলে এটা তো মুসলমান আওয়ামী লীগই তো পলাইছে। এখন আপনি এখানে যদি হিন্দুদেরকে যদি আপনি মানে সংখ্যালঘুতে নিয়ে আসেন তাহলে তো হবে না। কারণ এখানে ও সংখ্যালঘু কিসের, ও তো সম ভিত্তিতেই কিন্তু ও রাজনীতি করেছে, সম ভিত্তিতেই কিন্তু ও প্রশাসনের কর্মকর্তা ছিল, সেখানে অবৈধ কাজ করেছে। এই যে বিপ্লব কুমার, এই যে আমাদের ঢাকার ডিএমপির যে ইয়া ছিলেন, হ্যাঁ, এই যে এখন গুম খুনের সাথে তার নাম জড়িত, সে তো ওই ওই দিন থেকে আর বাকি পুলিশ কর্মকর্তাদের সাথে সেও পলাতক। প্রণয় প্রণয় প্রলয় কুমার, সে এসপি ছিল, পরবর্তীতে যেমন যশোর এসপি ছিল, পরবর্তীতে ঢাকা এসেছিল। তারপর আপনার আছে এই যে কক্সবাজারের এই যে ওসি প্রদীপ, এরা কিন্তু হিন্দু। তা এরা হিন্দু, কিন্তু এদের চরিত্র কি হিন্দুর মতো? এদের চরিত্র, এরা তো অন্যায়কারী। তাহলে এদের তো কোনো আসলে জাতি ধর্ম বর্ণ নেই। আসলে যারা খারাপ লোক তাদের কোনো জাতি বর্ণ নেই। আর আমি মনে করি, আমি আবারও বলি যে বাংলাদেশের মুসলমানরা তারা খুবই ভালো। তারা ভালো বলেই তারা ভালো বলেই বাংলাদেশের হিন্দুরা এখনো সম্মানের সাথে, সম্পদের নিরাপত্তার সাথে, জীবনের নিরাপত্তার সাথে তারা বসবাস করছে। আমি মনে করি যে বাংলাদেশের থেকে ভারতের মুসলমানরা অনেক অনেক খারাপ অবস্থায় আছে। আমরা ভারত নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র মনে করে, অথচ উত্তরপ্রদেশে সেখানে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। ইভেন যারা নিম্নমানের হিন্দু আছে তাদেরকেও মনে করেন যে পিটিয়ে হত্যা করা হয়, তাদেরকে উলঙ্গ করে হত্যা করা হয়। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আছে হিন্দু রাষ্ট্র, যে রাষ্ট্রে হিন্দু হয়ে হিন্দুর উপরে পিটায়। তো আমরা মনে করি একটা ভাওতাবাদী, দ্যাটস ভাওতাবাদী। ভারতের ভাওতাবাদীকে আমরা বিশ্বাস করি না। আমরা বাংলাদেশের নীতিতে বিশ্বাসী। এবং বাংলাদেশের মুসলমানরা অনেক অনেক ভালো। বিশ্বের যদি আপনি সব মুসলমানের সাথে তুলনা করেন, তবে আমি বলবো যে বাংলাদেশের মুসলমানের উপরে কোনো মুসলমান নাই। এবং বাংলাদেশের হিন্দু মুসলমানের যে ফাটল সৃষ্টি, এই ফাটল সৃষ্টি আমরা কাউকে করতে দেবো না। সে হোক ভারতীয় হিন্দু দালাল, সে হোক বাংলাদেশি হিন্দু দালাল, আমরা সবাইকে চিহ্নিত করব। আমরা সবার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমাদের ভারত বাংলাদেশে আমাদের যে সম্প্রীতি আছে, মুসলমানরা যেমন ভালো আমরা তেমন ভালো, আমরা সে ভালো থাকবো। কিন্তু আমাদের ভালোর মধ্যে যদি কারা খারাপ আসে, সেই খারাপদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ, আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা এরপরে কোনো একটা এপিসোডে আরো কিছু বিষয় আছে রাজনৈতিক বিষয় নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রত্যেককে অনুরোধ ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ এই বাংলাদেশ ইস্যু নিয়ে হোক বা পশ্চিমবাংলায় আরজিকর ইস্যু, খালি বিভিন্ন বিষয়, বিজেপির যত রকমের ষড়যন্ত্র প্রোপাগান্ডা আছে, এক এক করে আমি এগুলোকে এক্সপোজ করি, আপনারা জানেন। তো সঠিক নিউজ পেতে গেলে গদি মিডিয়া যেমন খবরগুলো দেখছেন, তার পাল্টা সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঞ্জিত বাবু আপনাকে। আর ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ভারতীয় যারা বাঙালি আছেন তাদের আমি অনুরোধ করব যে আমরা বাঙালি, আমাদের প্রাণের টান আছে, আমাদের মনের টান আছে, আমাদের সংস্কৃতি, আমাদের অনেক কিছুই কিন্তু বাঙালির সাথে, কিন্তু বাঙালির একটা আত্মার টান। তবে ভারতের বিজেপি তারা কিন্তু নন বাঙালি। আর এই নন বাঙালি, এই ভিন বাঙালি, তাদের কথা মতো যদি আপনারা আমাদের উপরে যদি কোন রকম আপনার যদি মিথ্যা কিছু যদি আপনারা অনুমান করেন, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক। বাংলাদেশের সংখ্যালঘু বলেন, আমরা সংখ্যালঘু বলি না, আমাদের দেশে মুসলমানরা বলে না, আমাদের দেশের সনাতনী হিন্দু সম্প্রদায় তারা অনেক অনেক হাজার হাজার গুণ ভালো আছে। আমাদের মতো ভালো থাকতে দেন, আপনারা আপনাদের মতো ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।